সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো মোবাইল প্রসেসর নিয়ে। হ্যাঁ, যেটা ফোনের পারফরম্যান্সের জন্য ভীষণ জরুরি। ঠিক, কেন এটা এত গুরুত্বপূর্ণ আর নিজের জন্য সঠিক প্রসেসরটা কিভাবে বাছবেন সেটা একটু বোঝার চেষ্টা করব আজ। একদম। প্রসেসরকে তো আমরা সহজ কথায় ফোনের মস্তিষ্ক বলি, তাই না? হ্যাঁ, ব্রেন অফ দ্য ফোন। আমরা ফোনে যা যা করি, ধরুন অ্যাপ চালানো, গেম খেলা বা ছবি তোলা, ইন্টারনেট দেখা, সবকিছু। হ্যাঁ, সব কিছুর পেছনে কিন্তু এই প্রসেসরই কাজ করে। মানে সব নির্দেশ নেয়, গণনা করে আর ফোনের সব ফাংশন চালায়। এর মধ্যে আবার দুটো মেইন পার্ট থাকে, সিপিইউ আর জিপিইউ। সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক, ওটা সাধারণ কাজ আর গণনাগুলো দেখে। আর জিপিইউ মানে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, সেটা গ্রাফিক্সের কাজটা করে। মানে ধরুন গেম বা ভিডিওর ছবিগুলো স্মুথ দেখায়। আচ্ছা, বাজারে তো অনেক রকম প্রসেসর দেখি। কলকমের স্ন্যাপড্রাগন আছে, মিডিয়াটেক আছে। অ্যাপেলের নিজেদের এ সিরিজ চিপ আছে, আবার স্যামসাংয়ের এক্সিনসও চলে। এদের মধ্যে পারফরম্যান্সের কি খুব তফাৎ হয়? আসলেই কি বোঝা যায়? অবশ্যই তফাৎ হয়। দেখুন, প্রত্যেকটা ব্র্যান্ডের আবার বিভিন্ন মডেল আছে, আর তাদের পারফরম্যান্স, শক্তি ব্যবহারের ধরন, এগুলোতে বেশ পার্থক্য থাকে। এখানেই আসলে ব্যবহারকারীকে বুঝতে হবে তার ঠিক কি দরকার। মানে কেউ যদি ধরুন খুব হাই গ্রাফিক্সের গেম খেলতে চায়, যেমন আজকালকার যা সব গেমস বেরিয়েছে। ঠিক, তাহলে তার এমন প্রসেসর লাগবে যা ওই লোডটা নিতে পারে। গেমিংয়ের জন্য তাহলে কোনগুলো এখন সেরা চলছে? গেমিংয়ের জন্য এখনকার বাজারে কলকমের স্ন্যাপড্রাগন 8 সিরিজ, ধরুন স্ন্যাপড্রাগন 8 জেন 2 বা তার পরেরগুলো, আচ্ছা। অথবা অ্যাপলের লেটেস্ট এ সিরিজ চিপ, যেমন ধরুন A17 বায়োনিক, এগুলো অসাধারণ পারফর্ম করে। কেন? কি বিশেষত্ব এগুলোর? এগুলোর সিপিইউ তো শক্তিশালী বটেই, কিন্তু তার চেয়েও বড় কথা হলো জিপিইউ অনেক বেশি উন্নত থাকে। ও, গ্রাফিক্স ইউনিটটা। হ্যাঁ, ওটা গেমিংয়ের সময় ফ্রেম রেট এফপিএস সেটা স্টেবল রাখে আর গ্রাফিক্সটা দারুণ দেখায়। তার দাঁড়াচ্ছে যারা একদম সিরিয়াস গেমার তাদের এই ফ্ল্যাগশিপ চিপগুলোই দেখা উচিত। মোটামুটি তাই। কিন্তু বেশিরভাগ মানুষ তো ফোন ব্যবহার করেন রোজকার সাধারণ কাজের জন্য, তাই না? ধরুন একটু ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া, ইউটিউব দেখা, টুকটাক ছবি তোলা। হ্যাঁ, সাধারণ ব্যবহার। তাদের জন্য কি এত দামি, এত পাওয়ারফুল প্রসেসর দরকার? না না, সাধারণ ব্যবহারের জন্য অত শক্তিশালী প্রসেসর আসলে প্রয়োজন হয় না। তাহলে তাদের জন্য কি অপশন আছে? যারা এই ব্রাউজিং, ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া এসব করেন, তাদের জন্য মিডিয়াটেকের হিলিও জি সিরিজ বা ডিমেনসিটি সিরিজের মিড রেঞ্জ চিপগুলো বেশ ভালো। আর স্ন্যাপড্রাগনের অথবা কোয়ালকমের স্ন্যাপড্রাগন 6 বা 7 সিরিজের চিপগুলো যথেষ্ট। এগুলো রোজকার কাজগুলো স্মুথলি চালানোর জন্য যথেষ্ট পাওয়ারফুল, আর তুলনামূলকভাবে ব্যাটারিও কম খরচ করে। ও, ব্যাটারি এফিসিয়েন্সি ভালো। হ্যাঁ, ফলে পারফরম্যান্স আর ব্যাটারি লাইফের মধ্যে একটা বেশ ভালো ব্যালেন্স পাওয়া যায় আর কি। পট করে শেষ হয়ে যায়। হ্যাঁ, এটা একটা বড় কারণ। এটা কি ওই শক্তিশালী প্রসেসরের জন্যই হয়? অবশ্যই। যে প্রসেসর যত বেশি শক্তিশালী, যত দ্রুত কাজ করতে পারে, সে তো স্বাভাবিকভাবেই তত বেশি পাওয়ার টানবে। বিশেষ করে যখন গেমিং বা ধরুন ভিডিও এডিটিংয়ের মতো কাজ হয়, তখন প্রসেসর তার পুরো ক্ষমতায় চলে, ফলে ব্যাটারিও দ্রুত শেষ হয়। আর সাধারণ কাজের প্রসেসরগুলো? অন্যদিকে সাধারণ ব্যবহারের জন্য যে প্রসেসরগুলো তৈরি হয়, সেগুলোতে শক্তি সাশ্রয়ের দিকে বেশি নজর দেওয়া হয় ডিজাইনের সময়। আচ্ছা, ওগুলো অপটিমাইজড থাকে। ঠিক, তাই একই ব্যাটারি ক্যাপাসিটি হলেও এই ফোনগুলো বেশি সময় ধরে চলতে পারে। আচ্ছা, প্রসেসরের স্পেক্স দেখার সময় দুটো জিনিস প্রায়ই চোখে পড়ে, কোর সংখ্যা আর ক্লক স্পিড। যেমন লেখা থাকে 8 কোর 3.0 গিগাহার্টজ ক্লক স্পিড। হ্যাঁ, এগুলো খুব কমন টার্ম। এগুলো পারফরম্যান্সে ঠিক কিভাবে প্রভাব ফেলে একটু বুঝিয়ে বলবেন? সঙ্গে কটা কাজ বা টাস্ক সামলাতে পারে। মাল্টিটাস্কিং এর জন্য? একদম, মাল্টিটাস্কিংয়ের জন্য বেশি কোর থাকাটা সুবিধের। এখনকার স্মার্টফোন প্রসেসরে তো 6টা বা 8টা কোর থাকাটা খুবই সাধারণ ব্যাপার। আর ক্লক স্পিড, যেটা গিগাহার্টজে মাপে? হ্যাঁ, ক্লক স্পিড বা জিগাহার্টজ, ওটা হলো প্রসেসরের প্রত্যেকটা কোর প্রতি সেকেন্ডে কতগুলো ক্যালকুলেশন সাইকেল কমপ্লিট করতে পারে। যত বেশি তত ফাস্ট? সহজ কথায় হ্যাঁ, ক্লক স্পিড যত বেশি, প্রসেসর তত দ্রুত কাজ করতে পারবে। এখন তো 2.5 গিগাহার্টজ থেকে 3.5 গিগাহার্টজ বা তারও বেশি ক্লক স্পিড দেখা যায়। তাহলে কি বেশি কোর আর বেশি ক্লক স্পিড মানেই সবসময় বেস্ট পারফরম্যান্স? চোখ বন্ধ করে ওটা নিলেই হবে? না, এখানেই একটা কিন্তু আছে।
ব্যাপারটা অত সোজা সাপটা নয়। ও শুধু কোর সংখ্যা বা ক্লক স্পিড দেখলেই কিন্তু পুরো ছবিটা বোঝা যায় না। প্রসেসরের আর্কিটেকচার, মানে ওর ভেতরের ডিজাইনটা, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর্কিটেকচার, সেটা আবার কি? একটা উদাহরণ দিই। ধরুন দুটো প্রসেসর, দুটোরই 8টা কোর আর 3.0 গিগাহার্টজ ক্লক স্পিড। আচ্ছা। কিন্তু একটার আর্কিটেকচার নতুন আর উন্নত প্রযুক্তির, আর একটার পুরনো। সেক্ষেত্রে নতুন আর্কিটেকচারের প্রসেসরটা কিন্তু একই ক্লক স্পিডেও পুরনোটার চেয়ে বেশি কাজ করতে পারবে। একই স্পিডে থেকেও? হ্যাঁ, এবং সম্ভবত শক্তিও কম ব্যবহার করবে। এটা অনেকটা ধরুন একই কাজ করার জন্য একটা পুরনো প্ল্যান আর একটা নতুন এফিশিয়েন্ট প্ল্যান থাকার মতো। নতুন প্ল্যানটা কাজটা আরও ভালোভাবে, কম পরিশ্রমে করতে সাহায্য করে। বাহ, দারুণ উদাহরণ। তাই শুধু সংখ্যা না দেখে প্রসেসরটা কোন জেনারেশনের বা কোন আর্কিটেকচারের সেটাও খেয়াল রাখাটা জরুরি। বুঝলাম। ব্যাপারটা তাহলে বেশ সূক্ষ্ম। মানে ফোন কেনার আগে শুধু ক্যামেরা বা ডিসপ্লে নয়, নিজের ব্যবহার অনুযায়ী ঠিক কোন প্রসেসরটা দরকার সেটা জেনে নেওয়াটাও খুব দরকারি। একদম সারসংক্ষেপে যদি বলি তাহলে এটাই। যদি আপনার মূল ফোকাস হয় হাই এন্ড গেমিং বা খুব পাওয়ারফুল কাজ করা, তাহলে স্ন্যাপড্রাগন 8 সিরিজ বা অ্যাপল এ সিরিজের মতো টপ টায়ার প্রসেসর দেখুন। যদি ব্যবহার হয় সাধারণ, মানে ডেইলি টাস্ক, আর ভালো ব্যাটারি লাইফ বেশি প্রয়োজন, তাহলে মিডিয়াটেক হিলিও বা ডাইমেনসিটির মিড রেঞ্জ বা স্ন্যাপড্রাগন 6 বা 7 সিরিজের প্রসেসরযুক্ত ফোনই যথেষ্ট ভালো হবে। পারফরম্যান্স আর ব্যাটারি লাইফ, এই দুটোর মধ্যে নিজের জন্য ঠিকঠাক ব্যালেন্সটা খুঁজে বের করতে হবে। ঠিক বলেছেন, সেটাই আসল কথা। চমৎকার আলোচনা হলো। তাহলে মূল কথাটা হলো, প্রয়োজন বুঝে প্রসেসর বাছতে হবে। আচ্ছা, ভবিষ্যতের দিকে তাকালে একটা প্রশ্ন আসছে মনে। বলুন। মোবাইল প্রসেসর কি শুধু আরও ফাস্ট হওয়ার দিকেই এগোবে, নাকি এনার্জি এফিশিয়েন্সি আর ধরুন এআই ক্ষমতা বাড়ানো, এগুলোর ওপর বেশি জোর দেওয়া হবে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আমার মনে হয় দুটোই চলবে। তবে এআই আর এফিশিয়েন্সি হয়তো আগামী দিনে আরও বেশি ফোকাসে আসবে। এটা নিয়ে না হয় আরেকদিন আড্ডা দেওয়া যাবে। অবশ্যই।